রাইয়ের জীবনের নতুন এই অধ্যায়ে এবার রাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলো শ্রদ্ধা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে সাহস জুগিয়ে স্রোত বলতে থাকে যে দিদিভাই তার থেকেও সর্বপ্রথম তুই একবার কনফার্ম হওয়ার জন্য এই বিষয়ে তুই এবার ডক্টর সুভদ্রার সঙ্গে কথা বলে নি। ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রার কাছে যাওয়া মাত্র যখন ডক্টর সুভদ্রা আবারও রাইয়ের এই প্রেগনেন্সিটিকে কনফার্ম করে, ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে রাই এই সময় দাঁড়িয়ে আমার কোনো মতে মনে হয় না যে তোমার জন্য প্রেগনেন্সি নেওয়াটা আদৌ ঠিক সিদ্ধান্ত হবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না ডক্টর, আমার গর্ভে যখন ঈশ্বরের আশীর্বাদে আমারও ঈশ্বর আমার ঝোলি ভরে যখন এই খুশিটা দিয়েছে, তাহলে আমি ওকে কোনো মতে আমার শরীরের থেকে আমি আলাদা করে ফেলতে পারবো না এবং ও আমার শরীরের এখন একটা অংশ। এবং আমি যেরকম করে আমার মেয়েকে একা মানুষ করার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক তেমনি আমি ওকেও যেমন তেমন করে মানুষ করেই ফেলতে পারবো। তার জন্য আমার কারো ভিক্ষে বা দয়ের কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। আপনি এইসব নিয়ে একদম টেনশন করবেন না। ঠিক সেই সময় ডক্টর সুভদ্রা বলতে থাকে যে এখন তুমি তোমার লাইফ নিয়ে কী ভাবছো বলো তো? চাকরি বাকরি করে তুমি কি তোমার গর্ভেরই সেই সন্তানটাকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখাতে পারবে? কারণ তোমার ফার্স্ট প্রেগনেন্সিটা কতটা কমপ্লিকেটেড ছিল সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। তুমি রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ডক্টর আপনি একদম টেনশন করবেন না। আমি একজন ডক্টর এবং আমি একজন ডক্টর হিসেবে আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আমার রাই দিদিভাইয়ের প্রতি বিন্দুমাত্র আমি কোনো রকম কোনো অবহেলা করবো না। অন্যদিকে হসপিটাল থেকে বেরিয়ে পড়া মাত্রই যখন রাই বলতে থাকে যে স্রোত তুই তোর মতো করে হয়তো বাড়ি ফিরে যা, আমি বরঞ্চ একটা চাকরির খোঁজে দেখি কোথাও কোনো মতে একটা চাকরি খুঁজে পাই কিনা। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে দিদিভাই তোর মাথা খারাপ হয়ে গেছে বলতো? তুই এই গরমের মধ্যে তুই কোথায় কোথায় পথে পথে হেঁটে বেড়াবি বলতো এই চাকরির খোঁজে? তার থেকে বরঞ্চ তুই একটা কাজ কর, আমি তোকে একটা কথা বলছি যে আমাদের কলেজে কোনো একটা সার্থক যুগে যদি কোনো একটা কাজ ম্যানেজ করে দিতে পারে তুই বরঞ্চ সেটাই করে নিস। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নারী স্রোত তার থেকেও বড় কথা আমার চাকরির পাশাপাশি একটা অন্য টাকার ব্যবস্থাও করতে হবে। কারণ আমি কোনো মতেই চাই না যে আমার মধ্যে যে একটু একটু করে বেড়ে উঠছে তার সম্পর্কে আমার বাড়ির লোক থেকে শুরু করে অন্য কেউ বিন্দুমাত্র কোনো রকম কোনো কিছু জানতে পারুক। কারণ আমি চাই এই বিষয়টা সম্পূর্ণরূপে আলাদা রাখতে এবং তার জন্য যদি আমাকে এই শহর ছেড়েও অনেকটা দূরে চলে যেতে হয় তাহলে আমি সেটা করতেও বিন্দুমাত্র ভাববো না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই তাহলে আমি বলবো যে তোর এই লড়াইয়ে তোর পাশে আমি আছি এবং আমি বলবো যে এই শহর থেকে তোর অনেকটা দূরে চলে যাওয়াটাই বেটার হবে। তুই সেখানে গিয়ে অন্তত কিছুটা হলেও শান্তি পাবি। কারণ এই শহরে তুই যতদিন থাকবি ততদিন কোনো না কোনোভাবে এই অনির্বাণ নামক এই দুশ্চরিত্র লোকটা তোর সামনে চলেই আসবে এবং এতে করে তুই সবথেকে বেশি কষ্ট পাবি এবং তোর চোখের কষ্ট, তোর চোখে জল দেখে আমি কোনো মতে নিজেকে ধরে রাখতে পারবো না এবং বারবার আমি সেই লোকটার প্রতি নিজের ক্ষোভ ঝাড়তে চলে যাবো। তার থেকে বরঞ্চ দিদিভাই আমি তোকে বলছি তুই তোর মেয়েকে নিয়ে যে আসছে তাকে নিয়ে তুই বরঞ্চ এই শহর ছেড়ে অনেকটা দূরে চলে যা, যেখানে কিনা কেউ তোকে চেনে না, যেখানে কিনা কেউ তোর উপরে আঙুল তুলবে না, কেউ তোকে প্রশ্ন করবে না যে তুই কেন সংসার থেকে শুরু করে সব কিছু ছেড়ে এত দূরে চলে এসেছিস। অন্যদিকে স্রোতকে রাই বলতে থাকে যে আচ্ছা স্রোত, আমার এই বিপদের মধ্যে তুই আমার পাশে থাকবি তো? তুই আমার সঙ্গে সেখানে গিয়ে আমার নতুন জীবনের অধ্যায়টা আমাকে শুরু করার জন্য আমাকে একটু হেল্প করবি তো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই এর জন্য যদি আমাকে সার্থকের সঙ্গে সম্পর্কটাও ছিন্ন করতে হয় তাতে আমার কোনো কিছু যায় আসে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।